হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 98 ভিডিও পার্ট নাম্বার আজকে 47 করব। বোতামের সজ্জা বলতে এখানে ডেকোরেট বা ডিজাইনকে বলতে পারি। এই যে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনে রেখেছে বোতামগুলো। আমি ও স্নেহা দুজনে আজ অনেক বোতাম নানা রকমভাবে সাজাচ্ছি এবং পাশে স্তম্ভ ও সারিতে পাওয়া বোতাম সংখ্যা লিখছি। স্তম্ভ কোনগুলোকে বলবো? যেগুলো এরকমভাবে সোজাভাবে দাঁড়িয়ে থাকবে সেটাকে বলবো স্তম্ভ। আর সারি বলতে এরকমভাবে, এটাকে বলবো সারি, এগুলোকে বলবো স্তম্ভ। তাহলে আমি করলাম, দেখো যদি স্তম্ভ বরাবর গণি তাহলে কটা স্তম্ভ আছে? 1 2 3 4 5। যদি সারি বরাবর গণি তাহলে কত হবে? তাহলে এই বরাবর হচ্ছে সারি সংখ্যা, তাহলে 1 2 3 4। তাহলে প্রথমে আমরা সারিটা বসাবো, যেমন এখানে 1 2 3 7, 1 2 3 4, চারটি সারি। আর স্তম্ভ যদি গণি তাহলে 1 2 3 4 5টা স্তম্ভ। তাহলে সারি হচ্ছে 4টি, স্তম্ভ হচ্ছে 5টি। তাহলে গুণ করলে কটি? 4 5 20টি। দেখো 4 5 20টি বোতাম হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ভুল করেছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টি বোতাম। ঠিক এখানে দেখো স্নেহা যেটা করলো, সে সারি বরাবর কটি রেখেছে? দেখো 3টি, 1 সারি 2 সারি 3 সারি। তাহলে এখানে প্রথমে সারিটা যদি বসাই তাহলে 3টি সারি। স্তম্ভ এরকমভাবে, মানে কি আমরা এরকমভাবে স্তম্ভ সাধারণত সোজা হয়ে থাকবে। তাহলে 1টি স্তম্ভ, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে 6টি স্তম্ভ। 3 6 কত? 18। তাহলে টোটাল কিন্তু 18টি বোতাম এখানে আছে। এবার গুণে দেখি 18টি বোতাম হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তারপরে আমি করলাম, দেখো আবার এরকমভাবে ডিজাইনটা বা সজ্জাটা বা ডেকোরেটটা বলতে পারি। তাহলে সারি বরাবর কটি বোতাম রেখেছি? দেখো সারি 1 সারি 2 সারি 3 সারি 4টি সারি। আর স্তম্ভ কটা? 1টা 2টা 3টা 4টা স্তম্ভ। তাহলে 4 4 কত? 16। বা দুটো যেহেতু 4, তাহলে আমরা সূচকের নিয়ম জানি, তাহলে কী হয় সেক্ষেত্রে 4-এর স্কোয়ার হবে, 4-এর সূচক 2 হবে। আর দুটো 4-এর স্কোয়ার বলতে সেটা কি পরবর্তীতে 16। নতুবা আমরা ডাইরেক্ট 4 গুণন 4 করে 16 লিখতে পারি, নতুবা 4-এর স্কোয়ার এভাবেও নিতে পারি, কেন কি এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে টোটাল 16টি হচ্ছে কিনা দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, তারপরে এই সজ্জা দেখি। এবার দেখো সজ্জাটা এইভাবে রেখেছে। তো এখানে সজ্জাটা দেখো, এখানে মাঝখানে কিছু ডট ডট দিয়েছে, যে বাকি সজ্জাগুলোও আছে, বাকি এখানে বোতামগুলোও আছে। আর এখানে এইভাবে উলম্ব বরাবর স্তম্ভ বরাবর দুটো সারি, এখানে স্তম্ভ বরাবর 3টে সারি নিয়েছে। তো বাকিগুলো তো যেহেতু জানি না, তাহলে সেক্ষেত্রে এন ধরেছে, যে বাকি স্তম্ভগুলো কিন্তু এন আছে। তারপরে প্রতি সারিতে এনটি বোতাম আছে। প্রতি সারিতে বোতামের সংখ্যা হচ্ছে এনটি। এখানে প্রতি সারিতে এনটি বোতাম আছে। ধরুন এই বরাবর এগুলো সারির প্রত্যেকটি যদি আমরা গণি তাহলে 1 2 3 4 5 6 7টি সারি। কিন্তু সারিটা যেহেতু কমপ্লিট করেনি, আরও কিন্তু এখানে সারি আছে, এই জন্য এন লিখেছে, কেন বাকিগুলো কিন্তু ডট ডট আকারে লিখেছে। তাহলে প্রতি সারিতে মানে একটি সারিতে, প্রতি সারি কথার অর্থ হচ্ছে একটি। এখানে মনে রাখবে প্রতি কথার অর্থ হচ্ছে সমান সমান একটি বোঝায়। তাহলে প্রতি সারিতে হচ্ছে এনটি বোতাম আছে। তাহলে ডট, এই যে ডট ডটগুলো যে নিয়েছি, ডট জায়গায় আছে, তাহলে n - 5টি। কী করলাম দেখো, n তো হচ্ছে সারির সংখ্যা আর 5 হচ্ছে স্তম্ভ সংখ্যা। দেখো 1 2 3 4 5। তাহলে যেহেতু আমরা জানি না যে কতটি সারি আছে, কেন কি বাকিগুলো ডট ডট আকারে লিখেছে, এই জন্য আমরা কী করব, সারি থেকে স্তম্ভটা বিয়োগ করব। তাহলে সারির সংখ্যা যদি n হয়ে থাকে, তাহলে তাহলে ডট জায়গায় আছে, তাহলে আমরা কি বসাবো? সারি নেব n আর স্তম্ভ বিয়োগ করব n - 5টি। আবার এখানে 7 হচ্ছে আমাদের সারির সংখ্যা, 1 2 3 4 5 6 7টি সারি।
আর এরকম একটি শাড়িতে কটি করে বোতাম আছে, এনটি, তাহলে এখানে হবে 7 এনটি। ওকে, পাশাপাশি আমরা গুণ অবস্থায় রাখবো। এবার এটার ক্ষেত্রে যে আমরা লক্ষ্য করি যে এই সজ্জা দেখি, তাহলে এখানে সারি বরাবর 1 2 3, তারপরে বাকিগুলো ডট ডট দিয়েছে, জানি না কতগুলো এখানে আছে, আবার এখানে 3টা বোতাম দিয়ে বাকিগুলো আবার ডট ডট ছেড়েছে। তাহলে সারি বরাবর এনটি বোতাম ধরলো, আর স্তম্ভ বরাবর দেখো স্তম্ভ বরাবর এমটি বোতাম ধরলো। তাহলে আমরা কি জানি, সারি ইন্টু স্তম্ভ, তাহলে এখানে স্তম্ভ ইন্টু সারি করেছে, এম ইন্টু এন করেছে, যেহেতু আমরা এমটা আগে লিখবো এবিসিডি পড়লে, আর এনটা পরে লিখবো, তাহলে এম ইন্টু এনটি আছে ধরো না, কেন কি পুরোটাই কিন্তু এখানে কমপ্লিট নেই, কেন সারি এখানে বাকিগুলো জানা নেই কতগুলো, আর স্তম্ভ দেখো বাকিগুলো জানা নেই। তাহলে স্তম্ভ বরাবর এম ধরেছে, সারি বরাবর এন ধরলো, তো এম ইন্টু এন হলো। বলছে 7n এর মান কী হবে, এই যে 7n যে পেলাম এর মানটা কীরকমভাবে পাবো, তাহলে 7 ইন্টু এন, তার মানে এই এনটাকে কতবার লিখতে হবে, 7বার লিখতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা এন যোগ করলে মানে এর সহগগুলো যদি যোগ করি, এই এনের সহগ 1, এই এনের সহগ 1, এই এনের সহগ, প্রত্যেকটা থেকে একটা করে 1 পেলে আমরা টোটাল পাচ্ছি 7টা। তাহলে 7টা 1 আর সঙ্গে সদৃশ পদগুলো নিয়ে নেব, তাহলে 7n বুঝেছি। তাহলে 5n মানে কটা হবে, 5টা n, 1 2 3 4 5, তাহলে সেটা হবে 5n। 2n, 2 ইন্টু n মানে সেটা হচ্ছে 2n। এবার এই সজ্জা দেখি, পরের সজ্জাটা যদি দেখি আমরা, তাহলে এখানে সারি বরাবর এম, আর এগুলো যেহেতু সারি বোঝায় আর এটা হচ্ছে স্তম্ভ বোঝায়, তাহলে দেখো স্তম্ভ বরাবরও এম রেখেছে, তাহলে সারি বরাবরও এম বোঝাচ্ছে, স্তম্ভ বরাবরও এম বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে তাহলে আমরা লিখব এম ইন্টু এম, কারণ সারি আর স্তম্ভ সবসময় কি থাকে, গুণ অবস্থায় থাকে। দেখো এখানে সারি আর স্তম্ভ গুণ, সারি আর স্তম্ভ গুণ, সারি আর স্তম্ভ গুণ অবস্থায় থাকে। তাহলে যেহেতু সারি হচ্ছে এম আর এ স্তম্ভ হচ্ছে এম, তাহলে এম ইন্টু এম, তাহলে দুটো এম এর জন্য কি হবে, এম স্কয়ার হবে। ওকে, এরপর দেখো তারপরেরটা সজ্জা যে দেখি, এই সজ্জা দেখছি যে n+3 আর এখানে আছে m+2, তার মানে স্তম্ভ হচ্ছে n+3 আকারে আছে আর সারি আছে m+2, এটা ধরে নিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আমরা জানি সারি আর স্তম্ভ সবসময় গুণ হয়, তাহলে m+2 ইন্টু n+3, যেমন এখানে শিখলাম যে স্তম্ভ আর সারি গুণ অবস্থায় থাকে, তাহলে এখানে n+3 এর সাথে গুণ হবে m+2, তাহলে m+2 ইন্টু m+2 ইন্টু n+3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, গুণটাকে সরিয়ে আমরা এইভাবে লিখব m+2 ব্র্যাকেট নিয়ে n+3 লিখে দেবো, বাস এইটুকু লিখবো। এইটুকু তো এই বক্সে জায়গা হবে না, তার জন্য নিচে লিখে দিলাম যে m+2 ইন্টু, এখানে কিছু নেই বলতে ইন্টু পড়বো, n+3 হিসেবে পড়বো। তাহলে এখানে একটা জিনিসই মনে রাখতে হবে, স্তম্ভ আর সারি কিন্তু সবসময় গুণ অবস্থায় থাকে, সে যেভাবেই থাক না কেন, যে রূপেই থাক না কেন বা যে সজ্জাই থাক না কেন, সবসময় কিন্তু আমরা মানে সারি স্তম্ভ, আমি যদি একটু লিখে দিই তাহলে এরকমভাবে আমরা লিখব যে সারি সংখ্যার সাথে স্তম্ভ সংখ্যা সবসময় গুণ হবে। ওকে, দেখো সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা, সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা, এটাতেও দেখো সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা, আর এখানেও দেখো সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা, এটার ক্ষেত্রেও সারি স্তম্ভ যেহেতু দুটোই সমান, আর এটার ক্ষেত্রে আলাদা, সারি হচ্ছে m+2 আর স্তম্ভ হচ্ছে n+3, তাহলে আমরা m+2 ইন্টু n+3 আকারে লিখব। এরপর আমরা পেজ নাম্বার 99-এ দেখো কি বলেছে, যে আমাদের সাথে আরও 4 জন বন্ধু এই সজ্জা খেলায় যোগ দিল। তাহলে 4 জন, আর প্রথমে ছিল 2 জন, কেন কি প্রথমে আমরা শুরুতেই পড়েছিলাম যে সেক্ষেত্রে আমি আর কে ছিল, স্নেহা, দেখো 2 জন ছিল, তাহলে শুরুতে ছিল 2 জন, পরে আসলো 4 জন, তাহলে যোগ করতে হবে, 4 আর 2 যোগ করলে পরে হবে 6 জন। বলছে আমি সকলের জন্য লজেন্স কিনবো, ঠিক করলাম। তাহলে এখন আমরা মোট 2 + 4, এটা কত, 6 জন হচ্ছে। তাহলে এখানে 28 নাম্বারটা কি বলেছে দেখো, বলছে 6 জনের জন্য লজেন্স
কিনবো মোট কত টাকা লাগবে হিসাব করি। 6 জনের জন্য লজেন্স কিনবো মোট কত টাকা লাগবে। তাহলে এখানে বলেছে 6 জনের জন্য লজেন্স কিনবো, তাহলে একটি লজেন্সের দাম কত সেটা জানা নেই, মোট কত টাকা যেহেতু বের করব, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে একটি লজেন্সের দাম, তাহলে এখানে লিখব ধরি একটি লজেন্সের দাম x টাকা। ওকে, একটি লজেন্সের দাম x টাকা, এরকম 6 জনের জন্য লজেন্স কিনতে হবে। তাহলে 6টি লজেন্সের দাম কত হবে? কেন 6 জনকে আমরা একটা একটা করে যদি লজেন্স দিই তাহলে 6টা লজেন্স হচ্ছে, তাহলে আমরা লিখব 6টি লজেন্সের দাম, একের নিচে আমরা 6 নেব আর একক নেব টি, তাহলে 6টি লজেন্সের দাম হবে কত? একটি লজেন্সের দাম x টাকা, তাহলে একের থেকে 6 তো বড় বেশি, তাহলে বেশি হলে পরে এই 6টা x এর সাথে গুণ হবে, 6 গুণন x টাকা। বেশি বোঝালে মনে রাখবে সেখানে গুণ করতে হয়, তাহলে এখানে যদি আমি লিখে দিই বেশি যখন বোঝাবে তাহলে সেক্ষেত্রে গুণ করতে হবে, গুণ করতে হবে, এটা মনে রাখবো আমরা। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কত হবে? সংখ্যাটা আগে আসে আর চলটা পড়ে যায়, তাহলে কত হবে? 6x টাকা, তাহলে 6x টাকা লাগবে। 6 জনের জন্য লজেন্স কিনবো, মোট কত টাকা লাগবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং মোট টাকা লাগবে, মোট লাগবে 6x টাকা। এরপর দেখো কি বলেছে, বলছে কিন্তু একটি লজেন্সের দাম যদি x-2 টাকা হলে 6টি লজেন্স কিনতে কত টাকা লাগবে? যদি x-2 হয় একটি লজেন্সের দাম, আর এখানে বলেছে যেখানে 2 এর থেকে x হতে x বড় হবে, এই জন্য দেখো 2 এর থেকে x বড়। কেমন করে বুঝবো? কেন কি 2 এর সামনে চিহ্নটা কি দেওয়া আছে? মাইনাস, তাহলে মাইনাস মানে কিন্তু এই ছোট, x বড়, তাহলে আমরা এই চিহ্নটা নেব, এটাকে বলা হয় গ্রেটার দেন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে একটি লজেন্সের দাম, তাহলে এটাকে সংখ্যায় যখন প্রকাশ করব তাহলে 1 দেব, একটি লজেন্সের দাম x-2 টাকা। এরকম কটি লজেন্স? 6টি লজেন্স দাম, একটির জন্য x-2 টাকা দিতে হচ্ছে। এরকম 6টি যখন লজেন্স কিনবো তাহলে একের থেকে তো 6 বেশি, মানে অনেকগুলো লজেন্স 6টা, তাহলে যেহেতু বেশি বোঝাচ্ছে তাহলে এই 6 এর সাথে এটা গুণ হবে, তাহলে x-2 ইন্টু 6 টাকা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, সংখ্যাটা সবসময় আগে লিখব আর ব্র্যাকেটে রাখবো x-2 টাকা। এরপর আমার 29 দাগেরটা করব। এবার 4 প্যাকেট বিস্কুটও কিনব, এক প্যাকেট বিস্কুটের দাম 2x টাকা হলে মোট কত টাকা লাগবে হিসাব করে। তাহলে দেখো এখানে স্পষ্ট বলে দিয়েছে এক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 2x টাকা, তাহলে আমরা লিখব এক প্যাকেট বিস্কুটের দাম 2x টাকা। এরকম কত প্যাকেট বিস্কিট আছে? 4 প্যাকেট বিস্কিট, তাহলে একের নিচে আমরা 4 বসাবো। 4 প্যাকেট বিস্কুটের দাম
দেখো এক প্যাকেটের দাম যদি 2x টাকা হয়, এরকম 4 প্যাকেট, তাহলে বেশি হয়ে গেল প্যাকেট, যেহেতু বেশি বোঝাচ্ছে প্যাকেটের সংখ্যা, এই জন্য আমরা কি করব, এর সাথে এটা গুণ করব। 2x ইন্টু 4 টাকা, তাহলে আমরা কত পাবো, 4 দুগুণে 8 অর্থাৎ 8x টাকা। সংখ্যা দুটো গুণ হয়ে যাবে আর চলটা আমরা পরে লিখব। তাহলে 4 প্যাকেট বিস্কুট কিনবো, বলছো মোট কত টাকা লাগবে, তাহলে মোট তার 8x টাকা লাগবে, তাহলে আমরা লিখব মোট লাগবে 8x টাকা। যেটা আমরা পেলাম 4 ইন্টু 2x সমান কত টাকা, দেখো এখানে আমরা হিসেবটা এইভাবেও করতে পারি, 4 ইন্টু 2x, তাহলে এখানে 2x প্লাস 2x প্লাস 2x প্লাস 2x, কেন কি এই 2xকে 4 বার লিখতে পারি, যেহেতু 2x এর সামনে আছে 4, তাহলে এই 2xকে আমরা 4 বার লিখব, 1 2 3 4, তাহলে 4টা 2x যোগ করলে কত হবে, 2 4 6 8 8x টাকা। আবার এইভাবে করতে পারি, যেভাবে আমরা গুণটা করলাম, সংখ্যা দুটো গুণ করে 4 দুগুণে 8 আর সঙ্গে x 8x টাকা, তাহলে দু রকমভাবে কিন্তু আমরা টাকাটা হিসেব করতে পারি। তো আমি বলবো এই হিসেবটা রাখতে, ডাইরেক্ট গুণ করে আমরা 8x টাকা রাখব। বলছে যদি এক প্যাকেট বিস্কুটের দাম 3x টাকা হয়, তাহলে 4 প্যাকেট বিস্কুটের দাম কত হবে, তাহলে পরবর্তীতে দেখো এক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 3x টাকা, আবার এক প্যাকেট বিস্কুটের দাম 3x টাকা, তাহলে এরকম 4 প্যাকেট বিস্কুটের দাম কত হবে, ঠিক একই রকমভাবে যেহেতু এক প্যাকেটের দাম 3x টাকা, তাহলে 4 প্যাকেট বেশি হয়ে গেল, তাহলে বেশি হলে পরে 3x এর সাথে 4 গুণ হয়ে যাবে, তাহলে আমরা সরাসরি গুণ করে নিব সংখ্যা দুটো, 3 4 12x টাকা, এটাই উত্তর। এক প্যাকেট বিস্কিটের দাম 3x টাকা হয়, তাহলে 4 প্যাকেটের বিস্কিটের দাম দেখো 4 ইন্টু 3 অর্থাৎ 12x, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু এক্স, তাহলে 12x টাকা, নতুবা আরেকভাবে করতে পারি যে 3x কতবার লিখতে পারি, 4 বার, তাহলে 3x প্লাস 3x প্লাস 3x প্লাস 3x, তাহলে এটাও হবে 12x টাকা। এবার 30 নাম্বারটা দেখো, বলছে আমি যদি বোতাম ছাড়া একটি আয়তক্ষেত্র আঁকি যার প্রস্থ দেওয়া আছে 3x সেমি, দৈর্ঘ্য দেওয়া আছে 4x সেমি, তবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখি। আয়তক্ষেত্র কীরকম হয় ছবি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু সবসময় বড় হয় আর প্রস্থ কিন্তু সবসময় ছোট হয়। তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে 3x, তার মানে এই সাইডটা হচ্ছে 3x, এটা 3x হলে পরে এটাও 3x হবে, আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা যার প্রস্থ 3x সেমি আর দৈর্ঘ্য হচ্ছে 4x সেমি, এখানে আমি দৈর্ঘ্যটা লিখিনি, তাহলে এখানে লিখতে হবে দৈর্ঘ্য হচ্ছে 4x সেমি, তাহলে এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য 4x, এটা 4x হলে কিন্তু এটাও 4x হবে। তো এখানে চেয়েছে ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ, মনে রাখবে, তাহলে লিখব সুতরাং ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একক নিতে হবে যেহেতু সেমিতে আছে, ক্ষেত্রফল থাকলে বর্গ কথাটা নিয়ে আসবো আর এখানে সেমি লিখব, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x, বর্গ সেমি, সংখ্যা দুটো গুণ করে নিই, 3 4 12, দুটো এক্স আছে, দুটো এক্স মানে এস স্কোয়ার বোঝে, তাহলে 12 এস স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার, দেখো তাই আছে।
12 স্কোয়ার বর্গ সেমি। ওকে, তাহলে এখানে সূত্রটা মনে রাখতে হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। এরপর আমরা করব 31 3x ইন্টু -5xy কী হয় দেখি। সমান সমান এখানে দেখো -5xy আছে, একবার যদি আমরা অঙ্কটা তুলে নিই সুতরাং নিয়ে 3x ইন্টু -5xy ইকুয়াল টু সংখ্যা দুটো প্রথমে গুণ করে নিতে হবে। তাহলে 5 আর 3 গুণফল কত? 3 5 15। আর চিহ্ন আমরা কি দেখতে পাচ্ছি? মাইনাস দেখতে পাচ্ছি। দেখো এখানে মাইনাস, এখানে কোনো চিহ্ন নেই, সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হয়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই লিখে নেব সামনে। মাইনাস দেখতে পাচ্ছি, মাইনাস লিখে নিলাম, সংখ্যা দুটো গুণ করে নিলাম, 3 5 15, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে দুটো এক্স গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার হবে। আর সঙ্গে পড়ে আছে ওয়াই, তাহলে কত হবে? -15 এক্স স্কোয়ার ওয়াই। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এটাকে অনেকভাবে গুণ করা যায়। দেখো তোমাদের বইয়ে কীভাবে গুণ করেছে। ট্রেটাকে রেখে সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়েছে, তাহলে 3-এর সাথে সংখ্যা এখানে হচ্ছে -5, আর এক্স দুটো এক জায়গায় করেছে, ওয়াইটাকে পরে লিখেছে। তাহলে সংখ্যা দুটো গুণ করলাম, 3 5 কত? 15, আর মাইনাস দেখতে পাচ্ছি এই জন্য মাইনাসটা রেখে দেবো। দুটো এক্স গুণ করলে সূচকের নিয়মে এস স্কোয়ার হবে, সঙ্গে ওয়াই, তাহলে একসাথে লিখবে -15 এস স্কোয়ার ওয়াই। তাহলে এভাবে না লিখে ডাইরেক্ট কিন্তু আমরা -15 এস স্কোয়ার ওয়াই লিখতে পারি। এরপরে দেখো 32 নাম্বার, 5x ইন্টু 2 স্কোয়ার ওয়াই ইন্টু 2y কী হয় দেখি। হয় আমরা একবারে গুণ করব, নতুবা সদৃশ পদগুলো আমরা এক জায়গায় রাখবো, বা সংখ্যাগুলোকে এক জায়গায় রাখবো, সেভাবেও আমরা করতে পারি। 5x ইন্টু 2 স্কোয়ার ওয়াই ইন্টু 2y ইকুয়াল টু, আমরা সংখ্যাগুলো এক জায়গায় লিখতে পারি। তাহলে 5, তারপরে 2, তারপরে দেখতে পাচ্ছি 2। ঠিক একইভাবে এক্সগুলোকে এক জায়গায় করবো, তাহলে এখানে একটা এক্স, তারপরে এস স্কোয়ার, আর ওয়াই দুটো এক জায়গায় লিখবো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই। সংখ্যাগুলো গুণ করে নিয়ে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হবে। এক্স এখানে দুটো, এখানে একটা, তাহলে সূচকের নিয়ম কি জানি? 2। আর এখানে সূচক কত? কিছু নেই বলতে এখানে 1 মনে মনে ধরে নিতে হবে। 2 আর 1 যোগ করলে পরে 3, তাহলে এক্স এটা হবে 3। ওয়াই দুটো আছে, তাহলে কি করে করব? যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে মনে রাখবে এর ঘাত মানে সূচক কিছু নেই বলতে 1 ধরতে হবে, এখানেও কিছু নেই বলতে 1 ধরতে হবে, তাহলে 1 1 যোগ করলে 2 হবে। এটা কিন্তু সূচকের নিয়ম। তাহলে 20x³ ওয়াই স্কোয়ার। এরপর আমরা পরবর্তী পার্ট নম্বর 48 বাকি অঙ্কগুলো করব।